সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। দুর্যোগের রাত, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত জনজীবন। তার ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বছর খানেক হলো। যুদ্ধের বাজারে অনেক বিধিনিষেধ। তার মধ্যেই এক ক্লাবে ইংরেজ বন্ধুবান্ধবদের নিয়ে বেশ কিছু ধনী বাঙালির ছেলেমেয়েরা ফুর্তি করছে। সেই সময় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পল্লব সেই ক্লাবের বন্ধ দরজায় বারবার করাঘাত করতে থাকে। দরজা খুলে কজন ছেলে মেয়ে এসে পল্লবের সাথে কথা বলার পর পল্লবকে মারতে মারতে সেখান থেকে বের করে দেয়। রক্তাক্ত অবস্থায় পল্লব সেখান থেকে ফিরে আসে বাড়ি। ঝড় বৃষ্টির রাতে নিঝুম শহরতলির শুনশান রাস্তাঘাট, মাঝে মাঝে বাজ পড়ার শব্দ, এবং তার মধ্যে আকাশে দু একটি যুদ্ধ বিমানের উড়ান জানান দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্তিত্ব। আমি ঘরে বসে সকালবেলায় চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজে চোখ বোলাচ্ছি। বছর 7 হলো আমাদের দেশ দুভাগ হয়ে স্বাধীন হয়েছে। উদ্বাস্তুরা এখনও এসে চলেছে এদেশে নিজেদের ভিটে মাটি ছেড়ে। কলকাতার পাশের যে জায়গাগুলোতে দিনের বেলাতেও লোকে যেতে সাহস পেত না, সেই সব জলা জঙ্গলের জায়গায় স্থান হয়েছে ভিটে ছাড়া মানুষগুলোর। দেশের অন্যান্য পরিস্থিতি কি ইত্যাদি এইসব খবরেই পাতা ভর্তি। এইসব খবর পড়তে পড়তেই হঠাৎ এক জায়গায় চোখ আটকালো। দেখলাম ছোট একটা প্রতিবেদন। বোলপুর শহরে এক গৃহবধূর মৃত্যু। পুলিশের কাছে এটা অস্বাভাবিক মনে না হলেও তার পরিবারের দাবি মৃত্যুটা স্বাভাবিক নয়। ব্যাস এইটুকু খবর। আশ্চর্য হলাম। সাত সকালে প্রমথেশের হঠাৎ শখ হয়েছে পাঁঠার মাংস খাওয়ার। নিজে হাতে পাঁঠার মাংস কিনে এনে আজ নিজেই রান্না করবে, তাই সে নিজেই বাজারে গেছে। মনে হয় না খবরটা ওর চোখে পড়েছে বলে। রোজ ভজনই বাজার করে, আজ সেটা না করতে পেরে বেচারার মুখ বেজার। ভজন এসে খবর দিল এক ভদ্রলোক এসেছেন আমাদের সাথে দেখা করতে। ভজন তাকে একতলায় বসার ঘরে বসিয়ে আমাকে খবর দিয়ে গেল। ঠিক আছে, ওনাকে বসতে বলো, আর ওনার জন্য আর আমার জন্য চা পাঠিয়ে দাও। আমি ফ্রেশ হয়ে বসার ঘরে গেলাম। বসার ঘরে এসে দেখলাম একজন ভদ্রলোক বসে আছেন। দেখে মনে হয় বছর 40-এর কাছে। যথেষ্ট সুপুরুষ। বেশভূষা ও দু হাতে রত্ন বসানো সোনার আংটি দেখলেই বোঝা যায় যথেষ্ট ধনী। নাম বললেন মণিময় গুহ। বর্ধমান শহরেই থাকেন, নিজের গাড়িতেই সেখান থেকে এসেছেন। দুজনেই প্রতি নমস্কার জানালাম। বলুন কি প্রয়োজন? প্রমথেশ একটু বেরিয়েছে, ফিরতে দেরি হতে পারে, আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমারও তাড়া আছে, অনেকটা পথ ফিরতে হবে। গত পরশু রাতে আমার স্ত্রী অনিমা মারা যায়। আপাত দৃষ্টিতে এটি স্বাভাবিক মনে হলেও আমার কাছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। কেন হঠাৎ আপনার এরকম মনে হওয়ার কারণ? দেখুন, আমার বয়স এখন 45। অনিমা আমার থেকে 3 বছরের ছোট। শুনে অবাক হচ্ছেন হয়তো যে দুজনের বয়সের এত কম ফারাক। আমরা একই কলেজে পড়তাম, আমি ওর সিনিয়র ছিলাম, আর আমাদের ফ্যামিলিও যথেষ্ট আধুনিক। হ্যাঁ, যেটা বলছিলাম, অনিমার কোনোদিন কোনো রোগ বালাই ছিল না। এত বছর কোনোদিন ওর জন্য ডাক্তার রাখতে হয়েছে বলে মনে পড়ছে না। প্রমথেশ এর মধ্যে এসে পড়েছে। মণিময়বাবুর সব কথাই শুনেছে। কিন্তু আপনার আমাদের কাছে আসার কারণটা ঠিক বুঝলাম না। আপনাদের একবার দয়া করে আমার ওখানে আসতে হবে। আমি নিশ্চিত অনিমার মৃত্যু স্বাভাবিক নয়, এবং তার জন্য আমি ওর দাহ কাজও করিনি। বলতে পারেন প্রায় জোর করে মর্গে রেখে দিয়েছি, পুলিশের ডায়েরি নিতে চাইনি। দেখুন মণিময় বাবু, এমনও তো হতে পারে অনিমা দেবী হঠাৎ হার্ট ফেল করেছেন। হয়তো তার হার্টের অসুখ হয়েছিল, আপনারা বুঝতে পারেননি, বা উনি লুকিয়ে গেছিলেন।
না না, অনিমা কোনো কথা লুকোতো না আমার কাছে। আপনারা আপনারা প্লিজ একবারটি আসুন আমার ওখানে। সব দেখে শুনে আপনারা যা বলবেন তাই করব। আপনাদের বন্ধু পুলিশ অফিসার দীপক পোরেল আমাদের প্রতিবেশী বর্ধমানে পোস্টেড। উনি আপনাদের কথা বলেছেন। অনেক আশা নিয়ে এসেছি। দীপকের সাথে আমার আর প্রমথেশের বন্ধুত্ব অনেক বছরের, সেই কলেজ জীবন থেকে। তাছাড়া ওর সুবাদে অনেক তদন্তের ভার প্রমথেশের ওপর আসে এবং সেগুলো খুবই ভালোভাবে সমাধানও করে প্রমথেশ। আমরা মণিময়বাবুকে বলে দিই আগামীকাল বর্ধমান যাচ্ছি। প্রমথেশ ওনাকে মনে করিয়ে দেয় অনিমা দেবীর ব্যবহার করা কোনো জিনিস যেন কেউ না ধরে, বা সেই ঘরের কোনো জিনিসের কোনো অদল বদল না ঘটে যতক্ষণ না আমরা কিছু বলছি। মণিময়বাবু আশ্বস্ত হয়ে চলে যান। মণিময়বাবু চলে যাওয়ার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রমথেশ সোফায় হেলান দিয়ে বসে সিগারেটে শুকটান দেয়। ভজন আমাদের জন্য আরেক প্রস্থ চা দিয়ে যায়। আমি চায়ে চুমুক দিয়ে একটা সিগারেট ধরাই। ভজন কিছু বলার জন্য দাঁড়িয়েছিল। ভজন, ভাবতে হবে না, মাংসটা তুমিই করো আজ। না, ওটি হচ্ছে না, আমিই করব। বুঝলি, মাংস কষানোর সাথে বুদ্ধি কষানোর একটা সুন্দর যোগ আছে। দুজনে জলখাবার দিয়ে যাচ্ছি, তারপর যা কষানোর কষিও, সব ঠিক করে রাখছি, মেলা না গড়ায় যেন। ভজন চলে যায়। ভজন বেজায় চটেছে, ওর কাজ তুই কেড়ে নিলি। পয়েন্ট টু বি নোটেড। কি? এখনই তুই যেটা বললি, ওর কাজ তুই কেড়ে নিলি, তাতে কি হলো? মণিময়ের সন্দেহ এরকম কিছু নয় তো? তোর কি মনে হয়? আমার মনে হয় মণিময় গুহ ওনার স্ত্রীকে খুবই ভালোবাসতেন, তাই হঠাৎ মৃত্যুটা মেনে নিতে পারছেন না বলে অস্বাভাবিক মনে হচ্ছে। বড় লোক, ওভার প্রসেসিভ, নিজের মত প্রতিষ্ঠা করার জন্য দীপকের সাহায্য নিয়ে সোজা গোয়েন্দার কাছে চলে এসেছে। তোর সব যুক্তি ঠিক আছে, কিন্তু দীপক কি এত কাঁচা কাজ করবে? কোনো কারণ ছাড়াই আমাদের কাছে পাঠিয়ে দেবে? আরে সে তো করতেই পারে। আমাদের কাছে যেরকম পিড়াপিড়ি করছিল সেরকম হয়তো দীপককেও ধরেছিল। বাধ্য হয়ে দীপক আমাদের কাছে পাঠিয়েছে। হঠাৎ টেলিফোন বেজে ওঠে। সুজয়, মনে হচ্ছে দীপকের ফোন। দেখ কি বলে। আমি উঠে গিয়ে ফোনের রিসিভার তুলি। ওপারে সত্যিই দীপক। দীপক আমাদের আগামীকাল সকালে খুব তাড়াতাড়ি বর্ধমানে যেতে বলে। পারলে আজ রাতের ট্রেনেই রওনা হয়ে বর্ধমান পৌঁছে প্রথমে ওর ওখানেই যেতে বলে। ও সব ব্যবস্থা করে রাখবে। আমি প্রমথেশকে দীপকের প্রস্তাব শোনাতেই প্রমথেশ সম্মতি জানায়। সে কথা দীপককে জানিয়ে দিই। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ট্রেনে রওনা দিই বর্ধমানের উদ্দেশ্যে। স্টিম ইঞ্জিনের ট্রেনে একটা অদ্ভুত রোমাঞ্চ আছে। মাঝরাতে আমরা বর্ধমান নেমে দীপকের বাড়ি যাই। সোজা এক ঘুমে সকাল। সকালবেলা উঠে আমরা দীপকের কাছে আমাদের জরুরি তলব করে বর্ধমানে ডেকে আনার কারণ জিজ্ঞাসা করাতে দীপক জানায় মণিময় গুহর সন্দেহ অমূলক নয়, অনিমা দেবীর মৃত্যু স্বাভাবিক নয়। সুজয়, গতকাল খবরের কাগজে বোলপুরের এক গৃহবধূর মৃত্যুর খবর বেরিয়েছিল বলছিলি না? সেটার সাথে এখানের এই ঘটনাটার একটা মিল আছে। হ্যাঁ, ওখানেও মৃত্যু স্বাভাবিক মনে হলেও পরিবার দাবি করেছে অস্বাভাবিক মৃত্যু, আর এখানেও সেম। দীপক, বোলপুরের ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছিল সেটার একটা খোঁজ লাগানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই খোঁজ নিচ্ছি। আচ্ছা, এবার এই কেসটা বল, কি করে বুঝলি এটা অস্বাভাবিক মৃত্যু? মণিময় গুহ আমাদের যা বলছিলেন সেটা হলো পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি নিতে চায়নি এবং উনি নিজের উদ্যোগে বডি মর্গে রেখেছেন। স্ট্রেঞ্জ, এত সব বলেছেন আর এটা বলেননি যে উনি নিজে পোস্টমর্টম করতে বলেছেন। যাই হোক, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, এই দেখ, যদিও মণিময় বাবুকে এখনো জানায়নি। দীপক আমাদের পোস্টমর্টম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেটের কপি দেয় দেখতে। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হার্ট ফেলিয়ার বলা হয়েছে। ডক্টরের নাম পবিত্র অধিকারী। পোস্টমর্টম রিপোর্ট দেখে আঁতকে উঠলাম।
হাই ডোজ অফ ডায়ামরফিন। এই তো সাংঘাতিক। তার মানে তো এটা খুন। ইয়েস। আচ্ছা, এই মণিময় গুহ বলছিলেন অনিমা দেবীর জন্য কোনো ডাক্তার কোনোদিন ডাকতে হয়নি। এক্স্যাক্টলি। তাহলে এই ড্রাগ ওনাকে দিল কে আর কেন? আচ্ছা, মণিময় গুহর পেশা কি? কাল সেটা জানা হয়নি ভালো করে। ওনাদের কয়েক পুরুষের লোহার ব্যবসা, এছাড়াও রাইস মিল, অনেক জমিও আছে। এই বর্ধমান শহরে বেশ কয়েকটা বাড়ি গাড়ি তো আছেই। এছাড়া কাছেই একটা গ্রামে পৈতৃক বাড়ি, ছোটখাটো জমিদার বলা যায়। উনি আর ওনার স্ত্রী এখানে থাকতেন ব্যবসার কাজের জন্য। গ্রামের বাড়িতে অন্যান্য আত্মীয় স্বজন রয়েছেন। বেশ, এবার চলো তাহলে মণিময় বাবুর বাড়ি। আমরা মণিময় গুহর বাড়ি পৌঁছলাম। বেশ বড় বাড়ি। বাড়ি দেখে বোঝা যায় বেশ রুচিশীল মানুষ এরা। মণিময়বাবুর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। অনিমা দেবীর মৃত্যুর কারণ ডায়ামরফিন শুনে উনি চমকে উঠলেন। মণিময় বাবু, আপনি ডায়ামরফিনের নাম শুনে চমকে উঠলেন কেন? এই ড্রাগ তো সাধারণ মানুষের জানার কথা নয়। জানি এই ড্রাগের ব্যাপারে। আমি আর অনিমা দুজনেই ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু দুজনেই সেকেন্ড ইয়ারে ছেড়ে দিতে বাধ্য হই। কোন সাল? ওই 1940। ওকে, তার মানে একটু দেরিতেই ভর্তি হয়েছিলেন। মানে আপনার বর্তমান বয়স 45 বলছিলেন, সেই থেকেই অনুমান আর কি। হ্যাঁ। আপনি আমাদের বলেছেন যে অনিমা দেবীকে কোনোদিন ডাক্তার দেখাতে হয়নি। তাহলে এই ড্রাগ ওনার শরীরে এলো কোথা থেকে? কোনো ডাক্তার ছাড়া তো এই ড্রাগ কেউ পাবে না বা ইনজেক্টও করতে পারবে না ডোজ না জেনে। আমাদের কাছে কিছু লুকোবেন না, সব খোলসা করে বলুন, বিশেষত অনিমা দেবীর শেষ দিকের আচার আচরণ। কি বলবো বলুন তো, আমি তো নিজেই হতবাক। ওর আচরণে সেরকম কোনো পরিবর্তন দেখিনি, তবে মাঝে মাঝেই খুব ডিপ্রেস থাকতো। ওই দুই পরিবার থেকেই চাপ আসতো বাচ্চা নেওয়ার ব্যাপারে, সেই জন্য। গত সপ্তাহে ও এক বান্ধবীর বাড়ি বোলপুর থেকে ঘুরে আসে, আর ও মারা যাওয়ার একদিন আগে খবর আসে সেই বান্ধবী হঠাৎ মারা গেছে। আচ্ছা, তার মানে যে খবরটা কাগজে বেরিয়েছিল, বোলপুরে গৃহবধূর মৃত্যু। হ্যাঁ। যে ডাক্তার অনিমা দেবীর ডেথ সার্টিফিকেট লিখে দেন, তিনি কি আপনাদের হাউস ফিজিশিয়ান? না, আমাদের হাউস ফিজিশিয়ান তখন শহরে ছিলেন না। এই ডাক্তার এখানে কমাস হলো বসছেন। শুনেছি হাত যশ খুব ভালো, তাই অন্য কাউকে না পেয়ে ওনাকেই ডাকা হয়েছিল। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আসার আগে মণিময় বাবুকে বলে এলাম ওনাদের হাউস ফিজিশিয়ান ফিরলে যেন আমাদের বলেন, আমরা গিয়ে কথা বলবো। মণিময়ের বাড়ি থেকে আমরা গেলাম ডক্টর পবিত্র অধিকারীর চেম্বারে। ওখানে গিয়ে জানতে পারলাম ডক্টর অধিকারী অন্য শহরে গেছেন, ফিরতে দিন দুয়েক দেরি হবে। এর মধ্যে প্রমথেশ দীপকের বাড়িতে এসে ক্যালকাটা মেডিকেল কলেজের রেজিস্ট্রারকে ফোন করে 1940 সালে ভর্তি হওয়া ব্যাচের বিশেষত মণিময়ের ব্যাপারে খবর জানাতে অনুরোধ করে। দীপক আমাদের একটা গেস্ট হাউস ঠিক করে দেয় থাকার জন্য। আমরা সেখানে এসে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সারি। লাঞ্চ সেরে দুজনেই ব্যালকনিতে বসে সিগারেট ধরাই। সুজয়, মণিময় গুহ সম্পর্কে তোর কি ধারণা? মানে এই দুদিনের কথাবার্তায় কি বুঝলি? যথেষ্ট ঘোরেল, সব কথা ঠিকঠাক বলছেন না বা কিছু লুকোচ্ছে। এর মধ্যে হঠাৎ দীপক পোড়েল এসে উপস্থিত। প্রমথেশের হাতে একটা কাগজ দিয়ে তাড়াতাড়ি চলে গেল। ক্যালকাটা মেডিকেল কলেজের রেজিস্ট্রার টেলিগ্রাফে জানিয়েছে যে 1940 সালে ভর্তি হওয়া 5 জন ছাত্রছাত্রী মণিময় গুহ, অনিমা রায়, চন্দনা বর্মন, আশিস সেন এবং তরুলতা সেনকে 1941 সালে রাস্টিকেট করা হয়। একজন মেধাবী ছাত্রর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল। পরে সেই অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে কর্তৃপক্ষ এদের রাস্টিকেট করে। এদের সাথে একজন ডাক্তারও যুক্ত ছিলেন। মণিময় গুহকে আর বিশ্বাস করা যাচ্ছে না। পদে পদে আমাদের কাছে সত্য গোপন করে চলেছেন। ঠিক তাই। প্রথম মিথ্যে, অনিমা দেবী ওনার থেকে 3 বছরের ছোট ছিল, কিন্তু মেডিকেল কলেজের রিপোর্ট বলছে ওরা এক ব্যাচের। দ্বিতীয় মিথ্যে বা সন্দেহ,
নিজের স্ত্রী মাঝে মাঝেই অবসাদে ভুগত, অথচ কোনো চিকিৎসা করাননি কেন? 7ই সেপ্টেম্বর গভীর রাত, একটি অন্ধকার ঘর, কিছুই দেখা যায় না। একজন মানুষ খাটে শোয়া, ঘরে একজন ঢুকে তার সামনে একটা চেয়ার টেনে বসে। খাটে শোয়া মানুষটি একটু উঠে বসে বালিশের তলা থেকে কাগজের একটা প্যাকেট দেন। প্যাকেটটি হাতে নিয়ে চেয়ারে বসা লোকটি হঠাৎই কিছু বুঝে ওঠার আগে বিছানায় শুয়ে থাকা লোকটিকে ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেয়। রাতের খাবার খেয়ে আমি আর প্রমথেশ বেরোলাম রাস্তায় একটু পায়চারি করতে। আকাশের রং গাঢ় লাল, যখন তখন বৃষ্টি নামবে। রাস্তায় লোকজনও নেই, কিরকম একটা রহস্যময় পরিবেশ। আমরা এগিয়ে গেলাম মণিময় গুহর বাড়ির দিকে। দূর থেকে দেখলাম মণিময় বাবুর বাড়ির লাইট একটা একটা করে নিভে যাচ্ছে। রাত 10টা। আমরা গেস্ট হাউসে ঢুকতে যাব এমন সময় সব নিস্তব্ধতা ভঙ্গ করে দ্রুত গতিতে একটা কালো অস্টিন গাড়ি প্রায় আমাদের গা ঘেঁষে বেরিয়ে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। তাড়াতাড়ি গেস্ট হাউসে ঢুকতে ঢুকতে প্রমথেশ বলল, মনে হচ্ছে আমাদের দেখে গেল। এত তাড়াতাড়ি গাড়িটা চলে গেল, বোঝা গেল না কে, নাম্বার প্লেটটাও দেখা হলো না। পরদিন সকালে দীপক এসে জানালো বোলপুরে যে মহিলা মারা গেছেন ওনার নাম শ্রীমতী চন্দনা সেন, স্বামীর নাম আশিস সেন। দীপক, খোঁজ লাগাও মণিময় গুহ বিগত 2 সপ্তাহ কোথায় কোথায় গেছিলেন বা ছিলেন, বিশেষত এই 2টি ঘটনার দিন। আর একটা কথা, মণিময় গুহকে জানতে দেওয়া যাবে না যে আমরা ওর পাস্ট লাইফের একটা অধ্যায় জানতে পেরেছি। আচ্ছা, এই চন্দনা সেন কি সেই চন্দনা বর্মন? এতে কোনো সন্দেহই নেই যে মেডিকেল কলেজের চন্দনা বর্মন। কাল তো মণিময় গুহ বলেই দিলেন অনিমা দেবীর বান্ধবী। চল মণিময় গুহর সাথে কথা বলে আসি। চল। আমি আর প্রমথেশ মণিময়ের বাড়িতে গিয়ে দেখি উনি চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন। আমাদের দেখে এগিয়ে এলেন। আপনাদের খবর পাঠাবো ভাবছিলাম। কেন, কোনো সমস্যা? একটু আগে খবর পেলাম আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর মৃদুল গুপ্ত 7ই সেপ্টেম্বর মারা গেছেন ওনার নিজের বাড়িতে, এই বর্ধমান শহরের দক্ষিণ দিকে। খুবই দুঃখজনক, কিন্তু আমাদের খবর পাঠানোর কথা ভাবছিলেন কেন? যা জানতে পারলাম ওনার মৃত্যু স্বাভাবিক নয়, রাতে মারা গেছেন। বাড়ির দরজায় তালা ছিল না। ওনার এক ভাই, উনিও বাড়ি ছিলেন না। পরদিন সকালে বাড়ির কাজের লোক এসে দেখে এবং ওনার ভাইকে খবর পাঠায়। আপনি বলেছিলেন না যে আপনার হাউস ফিজিশিয়ান শহরে নেই? আমি তো তাই জানতাম। মৃত্যুটা অস্বাভাবিক বলছেন কেন? দরজা খোলা ছিল বলে? শুধু তাই নয়, পোস্টমর্টম হয়েছে, ওনার শরীরেও ডায়ামরফিনের ওভারডোজ পাওয়া গেছে। ওনার অ্যাড্রেসটা লিখে দিন। আচ্ছা মণিময় বাবু, আজ আপনার বাড়িতে ঢোকার পর দেখতে পেলাম একটা কালো অস্টিন গাড়ি দাঁড়িয়ে আছে। গতকাল তো এটা দেখিনি। আর আপনি সেদিন আমাদের ওখানে যখন গেছিলেন সেটা তো ছিল ফোর্ড, সাদা রঙের। হ্যাঁ, 2টো গাড়ি আমার। অস্টিনটা ডক্টর গুপ্ত নিয়ে গিয়েছিলেন শহরের বাইরে যাবেন বলে। ওনার গাড়ি খারাপ হয়ে গেছিল তাই। কাল রাতে ডক্টর গুপ্তর মৃত্যু সংবাদ শুনে আজ সকালে ওখানে যাই ও গাড়িটা নিয়ে আসি। আমরা মণিময় গুহকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরোনোর সময় অস্টিনের নাম্বারটাও ভালো করে দেখে নিলাম। আমার অভ্যেস মতো কলকাতাতেই ফোর্ডের নাম্বার লিখে রেখেছিলাম। গেস্ট হাউসে ফিরে আমি আর প্রমথেশ দুজনেই চা আর সিগারেট নিয়ে বসলাম। প্রমথেশ মণিময় গুহর বাড়ি থেকে গেস্ট হাউস ফেরা অবধি একটাও কথা বলেনি। বুঝেছি ও কিছু একটা ক্যালকুলেট করছে। আমার মনেরও একই অবস্থা, অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রমথেশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। 2টো মৃত্যু, মাধ্যম একটা, ডায়ামরফিন। আরেকটাকে বাদ দিলি কেন? চন্দনা। গ্রেট, থ্যাংক ইউ সুজয়। কিন্তু চন্দনার মৃত্যু কি একই কারণে? সেটা জানার উপায় কি আছে? যদি পোস্টমর্টম হয়ে থাকে তাহলেই জানা যেতে পারে। আচ্ছা, পরপর 3 জনের মৃত্যুর তারিখগুলো সাজাতো।
ওই তো 7ই সেপ্টেম্বর ডক্টর মৃদুল গুপ্ত, 9ই সেপ্টেম্বর চন্দনা সেন এবং 11ই সেপ্টেম্বর অনিমা গুহ। 3টে ঘটনারই মাঝে একদিন করে গ্যাপ। আজ কত তারিখ? আর আমরা এখানে এলাম কবে? আজ 15ই সেপ্টেম্বর। আমরা 13 তারিখ মাঝরাতে, মানে ইংরেজি মতে 14 তারিখ এখানে এসেছি। মণিময় গুহ ডক্টর মৃদুল গুপ্তর মৃত্যুর খবর পান গতকাল রাতে, মানে 14 তারিখে। ডক্টর গুপ্তের মৃত্যুর 7 দিন পর। সব থেকে আশ্চর্যের ব্যাপার দেখ, একই শহরের 2 প্রান্তে থাকে, নিজের গাড়ি ব্যবহারের জন্য দিয়েছে, মানে সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু মৃত্যু সংবাদ পেতে 7 দিন লেগে গেল কেন? এটা যে মণিময় সত্যি বলছে সেটা ধরে নিচ্ছিস কেন? এই দুটো মৃত্যু বা খুনও যদি ধরি, কিন্তু এতে মণিময়ের স্বার্থ কি? গেস্ট হাউসের টেলিফোন থেকে দীপককে ফোন করে বলে দে ওকে নিয়ে বোলপুর যাব, তবে মণিময় যেন ট্রেন না পায়। আর তুইও রেডি হয়ে নে, আমি কিছু রসদ জোগাড় করে আনি। প্রমথেশের কথা মতো সব কাজ সেরে আমি অপেক্ষা করছি কি রসদ জোগাড় করে আনতে গেল সেটা জানার জন্য। দীপক জানিয়েছে ওর আসতে আধ ঘন্টা দেরি হবে। মিনিট 15 মধ্যে প্রমথেশ ফিরে এসে চেয়ারে হেলান দিয়ে বসল। ডক্টর পবিত্র অধিকারীকে পাওয়া গেল না। ওনার চেম্বারে গেছিলিস? হ্যাঁ, মণিময়ের বাড়ি থেকে ফেরার সময় দেখলি তো চেম্বার খোলা, সেই জন্য ভাবলাম যে ডক্টর অধিকারীকে হয়তো পাওয়া যাবে, কিন্তু কম্পাউন্ডার বাবু জানালেন ডাক্তারবাবু কদিনের জন্য বাইরে গেছেন, ঠিক কবে ফিরবেন ওনার জানা নেই। আমাদের কথার মাঝেই দীপক চলে এসেছে। আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1.5 ঘন্টা পর বোলপুরে আমাদের গন্তব্যে পৌঁছলাম। দীপক আগে থেকেই ওখানকার লোকাল থানায় জানিয়ে রেখেছিল। তারাই আমাদের চন্দনা সেনের স্বামী আশিস সেনের সাথে দেখা করিয়ে দেন। আশিস সেনও যথেষ্ট উচ্চবিত্ত পরিবারের। মণিময় গুহর মতো অত বড় ব্যবসা না থাকলেও আয়পত্র বেশ ভালোই। চন্দনা সেন ও অনিমা গুহর রোগ একই ছিল, অবসাদ। তবে অনিমার অবসাদের কারণ জানা গেলেও চন্দনা দেবী কি কারণে অবসাদে ভুগছিলেন সেটা খোলসা করে বললেন না আশিসবাবু। ওনার কথায় বোঝা গেল ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা বনিবনা ছিল না বিগত কয়েক বছর, এবং সেটার জন্য আশিসবাবু প্রকারান্তরে দায়ী করেন মণিময় গুহকে। চন্দনা সেন কোনো এক ডাক্তারকে দেখাতেন এবং ইঞ্জেকশন নিতেন নিজেই, কিন্তু আশিস সেনকে কোনোদিন জানাননি ডাক্তারের নাম ও ওষুধের নাম। চন্দনা সেনের মৃত্যু অস্বাভাবিক বলে অভিযোগ করেছেন আশিসবাবু। তার কারণ, চন্দনা সেন মারা যান নিজে ইঞ্জেকশন নিয়ে। তারপর আশিসবাবু দেখেন সেই অ্যাম্পুল, যেটা আর কিছু নয়, ডায়ামরফিন। কিন্তু চন্দনা সেই ওষুধ পেল কোথায়, সেটাই বড় প্রশ্ন। আশিস সেনের সাথে কথা শেষ করে আমরা বেরিয়ে পড়ি বর্ধমানে ফেরার জন্য। বর্ধমানের কাছাকাছি যখন আমরা চলে এসেছি, হঠাৎই চোখে পড়ে একটা কালো অস্টিন আমাদের পাশ দিয়ে বোলপুরের দিকে চলে গেল। কাল রাতের ঘটনাটা মনে পড়ে যেতেই আমি মুখ বাড়িয়ে গাড়ির নাম্বারটা দেখার চেষ্টা করলাম, কিন্তু মাঝে একটা মাল বোঝাই গাড়ি এসে পড়াতে অস্টিনটাকে আর দেখতে পেলাম না। ওদিকে দেখে লাভ নেই, এখন সকাল 11টা, কলকাতা যেতে সময় লাগবে প্রায় ঘন্টা 4-5 গাড়িতে। ট্রেনে একটু কম, কিন্তু এখন ট্রেন পাওয়া যাবে কি? ট্রেনে গেলেও কলকাতা পৌঁছতে বিকেল হয়ে যাবে। প্রমথেশ কথাগুলো বলছিল প্রায় নিজের মনে বিড়বিড় করে। হঠাৎ কলকাতা যাওয়ার কথা ভাবছিস? ক্যালকাটা মেডিকেল কলেজ, এদের কথা ভালোভাবে জানতে হবে। সুজয়, কি যেন একটা মিস করে যাচ্ছি। 4 জনের খোঁজ পাওয়া গেল, বাকি রইল 3 জন। 4 জনের খোঁজ পাওয়া গেল, কিন্তু জানা গেল কি তার মধ্যে 2 জন মৃত, আর 3 জন কোথায়, কি করে? এখনো পর্যন্ত মণিময় গুহর দিকেই সব সন্দেহের তীর, কিন্তু কোনো প্রমাণ না থাকায় অ্যারেস্ট করা যাবে না। দীপক, তোর অফিস থেকে ক্যালকাটা মেডিকেল কলেজে একটা টেলিফোন করব, তারপর পরের ব্যবস্থা। দীপকের সাথে থানায় এসে ক্যালকাটা মেডিকেল কলেজের রেজিস্ট্রারের সাথে প্রমথেশ কথা বলে অনেক তথ্য জোগাড় করে। ওখান থেকে গেস্ট হাউসে ফিরে দুজনে লাঞ্চ সারলাম।
আগে থেকে ঠিক ছিল দুপুরে একটু বিশ্রাম নিয়ে মণিময় গুহর বাড়ি যাব বিকেলবেলায়। এখনো পর্যন্ত যা ঘটনা প্রবাহ সব কিছুই মণিময় গুহর বিরুদ্ধে। আমি আর প্রমথেশ গেস্ট হাউসের ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছি। প্রমথেশ চোখ বুজে সিগারেটে টান দিচ্ছে। এটার মানে প্রমথেশ গভীরভাবে কিছু ভাবছে, তাই আমি কোনো কথা বলে ওর চিন্তার ব্যাঘাত ঘটালাম না। হঠাৎই দীপক এলো। ওর এই সময় আসার কথা ছিল না। আশিস সেন খুন হয়েছেন কিছুক্ষণ আগে। কিভাবে কিছু জানা গেল? আমরা ওখান থেকে ফিরে আসার ঘন্টাখানেকের মধ্যেই একজন ভদ্রলোক নাকি ওনার সাথে দেখা করতে যায়। ওনার বাড়ির কাজের লোকদের কথা অনুযায়ী ওই ভদ্রলোককে দেখে চমকে উঠেছিলেন আশিস সেন। তারপর বন্ধ দরজার ভিতরে ওদের কি কথাবার্তা হয়েছিল সেটা ওরা জানে না। তারা নিজেদের কাজে ব্যস্ত ছিল। ওই ভদ্রলোক কখন চলে যান কেউ জানে না। হঠাৎই একজন কাজের লোক দেখে আশিস সেন ওনার ইজি চেয়ারে এলিয়ে পড়ে আছে। পুলিশে খবর দেয়। ডাক্তার এসে পরীক্ষা করে জানায় আশিস সেনকে ইনজেক্ট করা হয়েছে মারা যাওয়ার আগে। তাছাড়া ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছে। এই কথা শোনার পর প্রমথেশ এক লাফে উঠে গেস্ট হাউসের টেলিফোন থেকে মণিময় গুহকে ফোন করে। মণিময় বাবু, আপনি এখনই ডক্টর পবিত্র অধিকারীকে ফোন করে বলে দিন আপনি গুরুতর অসুস্থ। যা বলছি করুন, পরেরটা গিয়ে বলছি। কথাগুলো বলে প্রমথেশ ফোনটা রেখে দেয়। ব্যাপারটা কি বলতো? সুজয়ও দেখি মিটিমিটি হাসছে। একটু পরেই বুঝতে পারবে। তার আগে তোমার থানায় খবর পাঠাও। সিভিল ড্রেসে বেশ কিছু আর্মড পুলিশ মণিময় গুহর বাড়ির চারপাশে এবং বড় রাস্তায় ঘিরে থাকে। আর আমরা দুজন, মানে আমি আর সুজয়, এখনই কলকাতা রওনা দেব। সেটা তুমি নিচে তোমার অ্যাসিস্ট্যান্টদের বলে এসো, এবং একজন যেন এসে আমাদের দুটো ব্যাগ তোমার গাড়িতে নিয়ে গিয়ে রাখে। ও হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে তো বলে দেয় যেন মণিময়ের বাড়িতে দেখা করে কলকাতা চলে যাবে। আরে দীপক, কি হলো? যাও। এই প্রথম দেখলাম দীপক কিছুটা অপ্রস্তুত প্রমথেশের কথায়। আমিও প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম বটে, কিন্তু বুঝলাম প্রমথেশ জাল গুটিয়ে এনেছে। দীপক সব কাজ সেরে গেস্ট হাউসের দোতলায় আমাদের সামনে এসে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, প্রমথেশ তাড়াতাড়ি আমাদের ব্যালকনির কাছে জানলার ধারে দাঁড়িয়ে লুকিয়ে রাস্তার নিচের দিকে লক্ষ্য করতে বলল। আমরা দেখলাম একজন বয়স্ক লোক, কাঁচা পাকা গোঁফদাড়ি, চোখে চশমা, গেস্ট হাউসের বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলদের কিছু জিজ্ঞেস করে সেখান থেকে চলে গেল। চলো মণিময় ঘোর বাড়ি। আমরা মণিময়ের বাড়ি পৌঁছলাম। আমি ও দীপক বাইরে ছিলাম। প্রমথেশ একা ভেতরে গিয়ে 5 মিনিটের মধ্যেই বেরিয়ে এলো। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম। মণিময়ের বাড়ির চৌহদ্দি ছাড়াতেই চোখ পড়ল আজকে দেখা সেই বয়স্ক মানুষটি হেঁটে যাচ্ছেন। একবার আমাদের চলে যাওয়া দেখে আবার হাঁটতে লাগলেন আমরা যেদিক থেকে এসেছিলাম সেই দিকে। কিছু দূর এগিয়েই রাস্তার একটা বাঁকের কাছে গাড়িটা দাঁড় করাতে বলল। একজন বয়স্ক লোক এগিয়ে এসে গাড়িতে উঠলেন। আমি আর দীপক চমকে উঠলাম। কিছুক্ষণ আগে দেখা বয়স্ক লোকটি আর ইনি অবিকল এক। তোদের অবাক উত্তর দিচ্ছি। দীপক, ইমিডিয়েটলি মণিময়ের বাড়ির পেছনের ফটক দিয়ে গাড়ি ঢোকাতে হবে। এই বাদিকে গেলেই ওদের বাড়ির পেছনের ফটক। হর্ন দেওয়া যাবে না। তোমার একজন লোক আছে, দরজা খুলে দেবে। শুধু এইটুকু পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর মৃদুল গুপ্ত। বাকিটা পরে শুনতেই পাবে। সে না হয় বুঝলাম, কিন্তু মণিময়ের বাড়ির পিছনের ফটকের রাস্তা কখন আবিষ্কার করলি? আজ ভোরে মর্নিং ওয়াকে এসে এই জায়গাটা আবিষ্কার করি। ডক্টর মৃদুল গুপ্তের সঙ্গে তখনই দেখা হয় এবং সমস্ত কথা হয়, আর তখনই ছক কষে ফেলি। আমরা তাড়াতাড়ি মণিময় গুহর বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকলাম। প্রমথেশের কথা মতো দরজা খোলাই ছিল। আমরা মণিময়বাবুর ঘরে আচমকা ঢুকে পড়ায় সেই বয়স্ক ভদ্রলোক হকচকিয়ে গেলেন। ততক্ষণে ঘরে দীপকের লোকজনও ঢুকে পড়েছে, কিন্তু মণিময়বাবুকে দেখা গেল না ঘরে। মণিময়বাবুর ঘর লাগোয়া বাথরুম। আগেই বলেছিলাম এরা বেশ শৌখিন ও আধুনিক, সাহেবী কেতা বলা যায়। প্রমথেশ মণিময়বাবুকে ডাকার পর উনি বাথরুম থেকে বেরিয়ে এলেন।
চেয়ারে বসা বয়স্ক ভদ্রলোক উঠতে যাবেন, প্রমথেশ এক ঝটকায় ওনার চুল ও দাড়ি টেনে খুলে দিল। মেকআপের আড়ালে থাকা একজন সুদর্শন মানুষ বেরিয়ে এলো, মণিময় গুহর সমবয়সী। প্রমথেশের ইশারায় ততক্ষণে চেয়ারে বসা লোকটিকে পুলিশের লোকেরা বেঁধে ফেলেছে। এবার ঘরে ঢুকলেন ডক্টর মৃদুল গুপ্ত। মণিময় গুহ এবং ওই লোকটি চমকে উঠলেন। মণিময় বাবু, প্রথমে হাত পা বাঁধা অবস্থায় যাকে দেখছেন, দেখুন তো ভালো করে চিনতে পারেন কিনা। ইনি ডক্টর পবিত্র অধিকারী। কিন্তু অনিমার ডেথ সার্টিফিকেট যিনি দিয়েছিলেন তিনি তো ছিলেন পবিত্র অধিকারী, ইনি তো তিনি নন। আরেকটা কথা, ডক্টর মৃদুল গুপ্ত তো মারা গেছেন, তাহলে আপনাদের সাথে দাঁড়িয়ে ইনি কে? আর ডক্টর অধিকারী বা কেন ডক্টর গুপ্তের মতো সাজলেন? ডক্টর মৃদুল গুপ্ত মারা যাননি, সেসব কথা পরে আসছি। আগে ভালো করে অধিকারী মশাইকে দেখুন তো, চিনতে পারছেন কি? মনে পড়ছে কিছু? ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। 1940 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এক প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত, কলকাতার একটা সাহেবী ক্লাবে পার্টি চলছে। ব্রিটিশ সহপাঠীদের সাথে উপস্থিত ছিলেন আপনি নিজে, অনিমা রায়, চন্দনা বর্মন, আশিস সেন ও তরুলতা সেন। সেই ঝড় জলের রাতে পল্লব হাজরা সেখানে উপস্থিত হয় আপনাদের কাছে অর্থ সাহায্য চাইতে, তার মার চিকিৎসার জন্য। কিন্তু মদ্যপ অবস্থায় আপনারা তাকে মারধর করে তাড়িয়ে দেন সেখান থেকে। রক্তাক্ত পল্লব বাড়ি ফিরে দেখে তার মা মারা গেছে। এখানেই শেষ নয়, টাকা চুরি ও মেয়েদের শ্লীলতাহানির অভিযোগ জানিয়ে আপনারা মেডিকেল কলেজে অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কলেজ থেকে পল্লবকে সাসপেন্ড করা হয়। পল্লবকে আপনারা সহ্য করতে পারতেন না, কারণ সে ছিল একদিকে সেরা স্টুডেন্ট কিন্তু গরিব এবং সামাজিকভাবে যাকে বলে নিচু তলার মানুষ। এতক্ষণ একটানা বলে যাওয়ার পর প্রমথেশ একটু থামে, একটা সিগারেট ধরায়। পবিত্র অধিকারী মাথা নিচু করে বসে আছে। মণিময়বাবু কিছু বলতে যাচ্ছিলেন, প্রমথেশ হাত দেখিয়ে থামায়। কিন্তু পরে আপনাদের বিদেশি সহপাঠীদের কাছ থেকে কর্তৃপক্ষ আসল ঘটনা জানতে পারে এবং আপনারা কলেজ থেকে বহিষ্কৃত হন। পল্লবের ওপর থেকে সাসপেনশন উঠে গেলেও পল্লব হাজরাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর আপনাদের অপরাধের পিছনে মদতদাতা ছিলেন ডক্টর সমীর গুপ্ত, তাকেও সাসপেন্ড করা হয় এবং পরে তারও কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার আশা করি চিনতে পারছেন, আপনার সামনে হাত পা বাঁধা অবস্থায় যিনি বসে আছেন তিনি হচ্ছেন পল্লব হাজরা ওরফে ডক্টর পবিত্র অধিকারী, আর ইনিই হত্যাকারী। আজ ছিল মণিময় গুহর পালা, কিন্তু সেটা আর হলো না। তাহলে ডক্টর মৃদুল গুপ্তের মৃত্যু সংবাদ? সেটা প্রমথেশের সাজানো। খুনি ঠিক লোককেই খুন করেছে, ডক্টর সমীর গুপ্তকে। আমরা এই ঘটনাটা আগেই জানতে পারি, কিন্তু আপনার কাছে ভুল খবর দেওয়ার ব্যবস্থা করি যাতে আসল খুনি হক চকিয়ে যায়। এর আরেকটা কারণ আপনি নিজে। আপনি আমাদের সন্দেহের তালিকায় ছিলেন প্রথম ব্যক্তি। কেন? আপনি আমাদের কাছে অনেক কথা গোপন করে গেছেন আপনার পুরনো অপরাধ ঢাকতে। আজ সকালে যখন পবিত্র অধিকারীর চেম্বারে যাই তখনই দেখি উনি ছদ্মবেশে নিয়ে রেডি। নিজেকে নতুন কম্পাউন্ডার বলে পরিচয় দিলেন, কারণ আগের দিন তুই আর আমি অন্য একজনকে দেখেছিলাম, তবে সেটাও ছিল পল্লব হাজরার অন্য সাজ। ভোরবেলা ডক্টর মৃদুল গুপ্তের সাথে দেখা হওয়াতে আমার আর বুঝতে বাকি রইল না আজকের শিকার অবশ্যই মণিময় বাবু। নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পল্লব হাজরা ওরফে পবিত্র অধিকারীর একের পর এক খুন। আইন আদালত তো শাস্তি দেবেই, কিন্তু মণিময় বাবুও কি অপরাধী নয়? একদমই। আজ এতগুলো মানুষের মৃত্যুর পিছনে পরোক্ষভাবে মণিময় বাবুর হাত অবশ্যই আছে। কলেজ জীবনে যাকে নিয়ে পল্লব হাজরাকে দোষী করা হলো, ছাত্রাবস্থায় মণিময় গুহ সেদিন বুঝতে পারেননি যে শুধু পল্লবকে নয়, তরুলতা সেনকেও অকারণ কালিমালিপ্ত করলেন, যার ফল সম্মানহানির ভয়ে তরুলতার আত্মহত্যা। তবে মণিময়বাবুর শাস্তি আইন আদালত দেবে কিনা জানি না, কিন্তু এতদিনের সম্মানের পিছনে লুকিয়ে থাকা সত্যি ঘটনা যখন সামনে আসবে সেটাই ওনার বড় শাস্তি হবে। তবে আমার একটা প্রশ্ন থেকেই গেল, ব্ল্যাক অস্টিন
ওটি ডক্টর সমীর গুপ্তর থেকে নিয়ে ব্যবহার করতেন পল্লব হাজরা। ওই গাড়ির মাধ্যমেই উনি ওনার অপকর্ম সারতেন। সেদিন রাতে আমাদের গা ঘেঁষে চলে যাওয়া এবং আমাদের পাশ দিয়ে বোলপুরে গিয়ে আশিস সেনকে খুন করা সবই ওই গাড়ির মাধ্যমেই হয়। ডক্টর সমীর গুপ্তর কাছ থেকে গাড়িটা উনি এক প্রকার জোর করেই নিয়েছিলেন আইনতভাবেই, এবং সেই রাতেই ডক্টর সমীর গুপ্তকে উনি খুন করে দেন। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।